ওটার জন্য শুধু মাথায় ঘোরা একটু। একটু? যা, গেল তো ফেঁসে। বর্ষা থেকে সোজা হয়ে দাঁড়ালেই তো মাথা ঘোরান্টি দেয়। তৌসিফ ওর হাতটা ধরল, মুঠোয় করে বলল, মাটি, চক এসব জিনিস অনেকের খেতে মন চায়। জানো এর কারণ কি? পৌষ মাথা নাড়ল, সে জানে না। তৌসিফ বলল, যখন কোনো মেয়ে প্রেগনেন্ট থাকে তখন মুডের উপর ডিপেন্ড করে এসব উদ্ভট কিছু খেতে মন চায়। কথা হলো, তুমি তো আমার বাবুর আম্মু এখন হচ্ছে না। হব একদিন। একদম মুখের উপর প্রতিবাদ। তৌসিফ এখন যথেষ্ট সিরিয়াস, তাই গম্ভীর কণ্ঠে বলল, তোমার কারণ হলো 2 নম্বরটা। আয়োডিন ডেফিসিয়েন্সি থাকলেও মানুষ এসব খেতে চায়। তোমার স্টেজ হাই পোস্টার, মেডিসিনগুলো প্লিজ কনজিউম করো। এভাবে সমস্যা বাড়বে। বিশ্বাস করো আমাকে। তুমি কাঁদতে থেকে আত্মরা হয়ে গেলেও আমি হসপিটালেই রাখবো তোমাকে। তোমাকে আমার সুস্থ চাই একদম, বুঝেছ? পৌষ মাথা নাড়ল, মানে ও বুঝেছে। না বুঝে উপায় নেই, বুঝতে তাকে হবেই। এসব মাটি জাতীয় কিছু দেখলেই তার খেতে মন চায়, খুব করে মন টানে। তৌসিফ ওকে বুঝিয়ে শুনে এবার কিছুটা নরম হলো। নরম স্বরে এসব বুঝালে পৌষ কানে তুলবে না। কাদা হলো। পৌষ মাথা নেড়ে বুঝালো ও বুঝেছে। তৌসিফ এই দফায় বউকে কাছে টেনে নিল, চুলগুলো হাত ছেড়ে দিতে দিতে বলল, তাড়াতাড়ি তৈরি হও হানি। পৌষ ঝটাক মেরে হাত সরালো, নিজেও সরতে সরতে মিনমিন করে বলল, এতক্ষণ ভেঙচি দিয়ে এখন ঢং আলগা পিরিত দেখায়। তৌসিফ শুনল, তবে কিছু বলল না। নিজে যথাসম্ভব সুন্দরভাবে তৈরি হলো। পারফিউম দিতে দিতে চারদিকে মাতোয়ারা করে ফেললো যেন। পৌষ কোনো মতে হিজাব বেঁধেই বিছানায় বসে রইল। আর চোখে বিরক্ত হয়ে তৌসিফের রং ঢং দেখলো একটু। বেশ খানিক সময় পর রেডি হলো তৌসিফ। পকেটে মানিব্যাগ ঢুকাতে ঢুকাতে বলল, লেট হচ্ছে তো হানি, তাড়াতাড়ি করো। পৌষের মন চাইলো তৌসিফের ওই সুন্দর মুখটা খামছে ধরতে। ব্যাটা খবিশ বলে কি, পৌষ নাকি লেট করছে। বাটপার কোথাকার। মিনমিন করতে করতে পৌষ উঠে দাঁড়ালো। তৌসিফ জুতা পরতে বসেছে। পৌষ পা ভেঙে বসতেই ওর কোলে পা তুলে দিল তৌসিফ। এটা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। জুতা পরাতেই তৌসিফ উঠে দাঁড়ালো, বউয়ের হাত ধরে বলল, চলো। সোহা বাসায় রাগে ফুঁসছে, বিয়েও কিছুতেই করবে না। এতটা বছর এখানে কেন আসে ও? এই তৌসিফের জন্যই তো। সোহা মাথা পেতে বদনাম নিয়েছে, টু শব্দ করেনি। এই সংসারও নিজ হাতে সামলেছে। 2 দিনের মেয়ে পৌষ উড়ে এসে জুড়ে বসেছে। এক থাবায় সংসারটা আঁচলে বেঁধে নিয়েছে। সোহা টু শব্দ করার সুযোগ পায়নি। মানুষ হারালো, সংসার হারালো, এখন শেষ, এই বাড়িটাও ছাড়তে হচ্ছে। মাথা চেপে ধরে গুঙিয়ে ওঠে সোহা। মিনু ভয় পেয়ে গেল, দৌড়ে এসে ভয়ে ভয়ে ডাকলো, আপা, যা এখান থেকে। তোমার কি হয়েছে আপা? যা বলছি। মিনু যায় না, এটা তার অভ্যাস। ছিট প্রকৃতির সে। সোহা নিজের মাথা ঠুকরে দিতে দিতে বলল, বিটা আটকাতে পারিনি। তৌসিফ হাতছাড়া হলো। কেন হলো? আমি কেন পেলাম না ওকে? এত আদর যত্নে রাখলাম, তবুও পেলাম না। কেন পেলাম না? কি নেই আমার? ওই মেয়ে থেকে হাজার গুণ সুন্দর আমি। ও কেন মোহে পড়লো না? তৌসিফ। সোহার পাগলাটে কথায় মিনু চমকে তাকালো। অবাক স্বরে প্রশ্ন করলো। মামাকে তুমি ভালোবাসো আপা? সোহা চিৎকার করে ওঠে। ও কেন বোঝে না? কেন না? মিনু হতবাক হয়ে গেল, সেভাবেই বলে উঠল, তোমাদের না বাবা এক? সোহা মাথা তুলল, রাগে হিস হিসিয়ে বলল, এক না, এক না, এক না। তৌসিফের বাবা আমার বাবা না, কিচ্ছু না সে আমার। আমি আমার মায়ের আগের ঘরের সন্তান। তৌসিফের বাবাকে মা মিথ্যা বলেছে। আমি ঐশী না, ঐশী ছিল তৌসিফের বোন। ও মারা গিয়েছে। মা আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র সম্পত্তির জন্য। কিভাবে যে মন দিলাম, সব লোভ ত্যাগ করে তাকে চাইলাম, কিচ্ছু পেলাম না আমি। হঠাৎই যেন সোহা পাগল হলো, কান্নার মাঝেই হেসে উঠল। মিনু হতবাক, বিমূঢ় হয়েই রুম ছেড়ে বেরিয়ে গেল। সোহা তখনও বিড়বিড় করছে, ও কিছুতেই বিয়ে করবে না। তৃতীয় বউ হতে তার কোনো সমস্যা নেই, যদি সামনের পুরুষ তৌসিফ তালুকদার হয়। তৌসিফের গাড়ি নিজের বাড়িতে থামতে দেখেই পৌষ লাফিয়ে উঠল। এদিক ওদিক তাকিয়ে এক দৌড়ে গাড়ি থেকে নামতে নিলেই তৌসিফ ওর হাত টেনে ধরল। অসহায় দৃষ্টি ফেলে তাকায় পৌষ। তৌসিফ সামনে তাকিয়ে বউয়ের হাতে চুমু দিয়ে বলে, একসাথে যাব। হঠাৎই পৌষ বলে উঠল, কিছু আনলেন না?
তৌসিফ না বুঝেই বলল, কি আনবো? হাজব কথা বলেন মিয়া, প্রথমবার শ্বশুর বাড়ি এলেন, কিছু তো আনবেন। এত টাকা, অথচ কিপটা আপনি। মিষ্টি আনতেন, নাক রাখলেন না আমার। বলেই মুখ কুচকালো। তৌসিফ পাত্তা দিল না, বলল, আমাকে চুমু দাও। পৌষ খিটমিট করে উঠল। হ্যাঁ, এটাই তো আছে, সরুন, বের হতে দিন। তৌসিফ ছাড়ল, নিজেও বের হলো। এক দৌড়ে বাড়িতে ঢুকলো পৌষ। গেটেই দাঁড়িয়ে সকলে। এক ধাক্কায় চাচির বুকে পড়ল পৌষ। চাচি কেঁদে উঠলেন। বাড়ির বড় মেয়ে, নিজে কত আদরের তো সবাই জানে। দায়িত্ব আর কিছু ওয়াদা পালনে মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে ভুল ছিল না সিদ্ধান্ত। মায়ের মন সন্তানের চেহারা দেখেই বুঝেছে সে সুখে আছে, ভালো আছে। দুই চাচা আর হেমন্ত মিলে তৌসিফকে এগিয়ে নিয়ে এলো। বাড়িতে ঢুকেই শ্রেয়ার কাছে গেল পৌষ। এরা যেন দুই বোন। পৌষ শ্রেয়ার পেটে হাত রাখলো, ঠোঁট উল্টে বলল, নড়ে না? নড়ে তো। ওকে বলো, ফুপু এসেছে ওর। তুই বল, তার আগে বল জামাই কই? পৌষ আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, তোমরা জানতে? ওমা, জানবো না? বাড়ি ঘর ডালা নিয়ে ভরিয়ে ফেললো। চোখ কপালে তুলে পৌষ বলল, ডালা? ওই যে। আঙুল দিয়ে দেখাতেই পৌষ তাকালো। মাথায় যেন বাস তখনই পড়ল। দুই পাটি দাঁত বের করে তৌসিফের পানে তাকালো পৌষ, অথচ তৌসিফ তাকাতে পারল না। তাকে ঘিরে ধরেছে তার শালাশালিরা। শ্বশুর বাড়ি তৌসিফ এসেছে। শুধু শ্বশুর বাড়ি বললেও যেন অপরাধ বনে যাচ্ছে। তার ফুপির বাড়ি এটা। সেই ফুপির একমাত্র মেয়েকে বউ করেছে তৌসিফ। এই এক কারণ দেখে বউ তাকে প্রায় সময়ই মামাতো ভাই বলে উত্ত্যক্ত করে। তৌসিফের তখন মনটা চায় বউকে কামড়ে দিতে। দুষ্টু বউ। আপাতত তৌসিফের অবস্থান খাওয়ার টেবিলে। কাণ্ড কারখানার শেষ নেই এদের। বলা বাহুল্য, হালের প্রথম লাঙল যেদিকে যাবে পরেরটাও সেদিকেই যাবে। এই যেমন তৌসিফের বউ পাঁজি, তার ভাই বোনগুলো পাঁজির পা ঝাড়া। আসছে পর থেকে টই টই করেই যাচ্ছে। এদিকে তৌসিফের আশেপাশে তীর সীমানায় তার বউ নেই। এতক্ষণ জ্যৈষ্ঠ আর চৈত্র তৌসিফ থেকে বেশ দূরত্ব বজায় রেখে চলছিল। তাদের পছন্দ নয় এই দুলাভাই। গম্ভীর মুখওয়ালা এক বিরাট পুরুষ। তার নামে কম কথাও তো শোনেনি তারা। তাই তো না জানা না শোনা এক মানুষের উপরেও মানুষের বিরক্তি অথবা রাগ জন্মায়। শোনা কথায় কান না দেয় বোধহয় উচিত। জ্যৈষ্ঠ আর চৈত্র দুই ভাই যখন তাদের আপার মুখ ভরা হাসি দেখল, তার পূর্বের উচ্ছ্বাস দেখল, তখনই বুঝে গেল তাদের পৌষ আপা ভালো আছে। মানুষকে দেখলেই বোঝা যায় সে আসলে মিথ্যা হাসছে নাকি মন থেকে হাসছে। পৌষ মন থেকে হাসি খুশি, এটা কারোরই বুঝতে বাকি নেই। এটা দেখেই যেন বড় চাচা শ্বাস ত্যাগ করলেন। বুকে পাথর চাপা দিয়ে মেয়েটাকে তৌসিফের হাতে তুলে দিয়েছিলেন। তৌসিফ যখন প্রথম প্রস্তাব পাঠালো তখন মোটেও তিনি রাজি হতে পারেননি, কিন্তু আদিত্যর ব্যাপারটার সামনে আসতেই সব কেমন ঘোলাটে হয়ে গেল। তৌফিক তালুকদার সাক্ষাৎ করতে ডাকলো, অতপরই কলিজার টুকরো ভাতিজিতে তিনি হাত ছাড়া করলেন। আজ যদি পৌষের মুখে এই হাসি না থাকতো, তাহলে কোনো দিনই নিজেকে মাপ করতে পারতেন না তিনি। কতজন তো এখনো বলে সে নাকি মা বাবাহীন এতিম মেয়েটার প্রতি জুলুম করেছে। কথা শুনে আগে পাশে, কিন্তু বুকে তখন তীব্র ঝড় ওঠে তার, যা আজ থেকে হয়তো আর উঠবে না। ইনিমিনির দুলাভাই পছন্দ হয়েছে। মিশতে তাদের খুব বেশি একটা সময় লাগেনি, এই তো 2 মিনিট লাগলো। আপাতত তারা দুলাভাইয়ের কোলে দুই পাশে বসে আছে। পিহা হাতে একটা বোল নিয়ে এগিয়ে এলো। দেনা মোনা করতে করতে বলল, দুলা ভাই, হাত ধোবেন না? তৌসিফ সম্মুখে তাকালো। সুপ্রসন্ন কপাল তার, কুট্টি কুট্টি সব শালি। শালাগুলো তবুও মানানসই। পিহা দাঁত বের করে হাসলো। তৌসিফ হাত বাড়িয়ে দিল। পিহা পানি ঢালতেই জ্যৈষ্ঠ এগিয়ে এলো। চৈত্র বরাবরই ভাইকে অনুসরণ করে, সেও বসে রইল না। এগিয়ে এসে ধরাধরি করে হাত ধোয়ালো ওরা। বড় আর ছোট চাচি একে একে খাবার টেবিলে পরিবেশন করলো। চাচারাও এগিয়ে এলো ততক্ষণে। ইনিমিনিকে কোল থেকে সরানো গেল না। ওর মা চোখ গরম দেখালো, তবুও দুটো নড়ল না, কারণ তাদের আশকারা দিয়েছে খোদ তৌসিফ। বাচ্চা কাচ্চা তার খুবই প্রিয়। এভাবে কোলে দুটো নিয়ে বসে থাকতে ভালোই লাগছে। কিউট কিউট সফট টির মতো
বাচ্চা দুটো কথাও বলে মুখে মুখে, ভালোই লাগে। পৌষ ওদের আশেপাশেও নেই, কোথায় যে আছে আল্লাহ মালুম। এই মুহূর্তের জন্য তার বউ ছাড়া চলছে না আর। খেতে বসতেও যেন মুসিবত। একের পর এক খাবার দেয়া হচ্ছে তাকে। হেমন্ত এতক্ষণে বাসায় ফিরল। কুমিল্লা থেকে রসমালাই আনিয়েছে, সেটাই আনতে গিয়েছিল। হেমন্তকে দেখে শ্রেয়া উঠে গিয়ে পানি দিল। হেমন্ত মিষ্টি হেসে পানি খেল। টেবিলে বসতেই চক্ষু জোড়ানো দৃশ্য চোখে পড়ল। তৌসিফ ইনিমিনিকে মুখে তুলে খাওয়াচ্ছে। পিহা, জ্যৈষ্ঠ আর চৈত্র তাকে ঘিরে বসা, সবগুলোই খাচ্ছে। ও সেদিকে নেই। হেমন্ত এদিক ওদিক তাকালো, তবে দেখা মিলল না। শ্রেয়া ওর দৃষ্টি বুঝে বলল, কি পৌষ আছে রুমে? সেই গিয়ে ঢুকলো আর বেরি হয়নি। খাবে না? কিছু তো বললো না। আচ্ছা তুমি বসো, নড়বে না, আসছি আমি। হেমন্ত উঠে গেল। পৌষের রুমে ঢোকার আগে আজ নক পড়ল। পৌষ উকি দিল। বারান্দায় ছিল সে। ভাইকে দেখেই ডাকলো। হেমু ভাই। হেমন্ত পা বাড়ালো, রুমে ঢুকে বলল, নিচে চলো। নক করলে যে? বড় হয়েছে না আমার বোন? হুম। চলো। যাব না। কেন? কেউ পাত্তা দেয় না। এত সাহস কার? সবার। বলে আঙুল গুনে গুনে অভিযোগ করলো। আসছে থেকে তৌসিফ তৌসিফ করে এক এক জনের জান গলায় আটকে যাচ্ছে। কই, এতদিন পরে পৌষ এসেছে, তাকে কোলে তুলে নাচবে, কিন্তু না, তারা ব্যস্ত জামাই নিয়ে। থাক তাহলে সবাই। হেমন্ত চুপচাপ অভিযোগ শুনল। বোনের হাত ধরে বলল, এই যে ভাই, পাত্তা দিচ্ছি, চল। পৌষ হাঁটা দিল ভাইয়ের পিছনে। টেবিলে যেতেই ওকে নিয়ে বসলো। তৌসিফ তখনও খায়নি। শালিদের খাওয়ালো এতক্ষণ। ইনিমিনি আর খাবে না, তাই চুপচাপ করে মুচড়ে নেমে গেল। ইহাও আর খাবে না। হেমন্ত পৌষকে নিয়ে বসতেই চাচি নতুন প্লেট দিতে চাইল তৌসিফকে। তৌসিফ হাসলো অল্প, বলল, এটাতেই খাচ্ছি, সমস্যা নেই। চাচিরা অবাকই হলেন। পৌষ ফিসফিস করে শ্রেয়ার কানে বলল, দেখলে আমার জামাই কত ভালো। শ্রেয়া চাপা হেসে বলল। দেখলাম। পৌষ খাওয়া শুরু করলো। তৌসিফ দেখলো ওদের ভাই বোনদের খাওয়া ভিন্ন। এক এক জনের প্লেটে এটা ওটা পাস করে। ভালোবাসা তাদের ভিন্ন। বউকে আজ তৌসিফের জোর করতে হলো না। হেমন্ত সহ বাকিরা ঠেলে খাওয়াচ্ছে। চাচি মাছ থেকেই এক প্লেট খাবার ফ্রিজে রেখে বলল, রাতে খেয়ে নিস। পৌষ মাথা নাড়ল। তৌসিফ নিজের প্লেটে আধ খাওয়া কাবাব পৌষের মুখে দিল। পৌষ খেতে খেতে বলল, আপনারা কিছু লাগবে? তৌসিফ না করলো। হেমন্ত উঠতে উঠতে বলল, দই দাও আম্মু। দইয়ের নাম করে পদে পদে মিষ্টির আইটেম সাজানো টেবিলে বসলো ওরা। তৌসিফ এসব খুবই কম খায়, সুগার সে অ্যাভয়েড করে, তবুও রসমালাই খেলো দুটো। ইনিমিনি তখন আবার কোল জুড়ে বসেছে। চৈত্র মাঝে বলল, দুলাভাই চলুন বাড়ি ঘুরে দেখাই। তৌসিফ দুই হাতে দুই শালিক কোলে তুলে নিল। তার এখন হাঁটা দরকার। ওরা যেতেই চাচি চেপে ধরলো পৌষকে। পৌষ অবাক চোখে তাকিয়ে বলল, কি? শ্রেয়া গলা খেকিয়ে আস্তে করে বলল। তোরা ঠিকঠাক আছিস? পৌষ অবুঝভাবে বলল, মানে? মানে জামাই ঠিক? আবার জিগায়। জামাই আমার 1 নম্বর, নাম্বার 1 সাকিব খান। শ্রেয়া ওর মাথায় গাঁটটা মারলো। চিমটি কেটে বলল, মানে তোরা কিছু মিছু করেছিস? পৌষ বুঝলো, লজ্জাও পেল। উঠে দাঁড়িয়ে বলল। হুম। শ্রেয়া সহ চাচিদের মুখে হাসি দেখা মিলল। শ্রেয়া হাসি মুখে বলল, তৌসিফ ভাই বাচ্চা পছন্দ করে অনেক, সময় ভালো নিয়ে নে একটা। পৌষের হঠাৎই মনে পড়ল তায়েফা আপার কথা। সে বিয়ের প্রথম দিন শুনেছিল সেটা। দুপুর গড়িয়ে সময়টা বিকেল। বাড়ির আশপাশ ঘুরে ঘুরে তৌসিফকে দেখালো তার শালাশালিরা। ইনিমিনি এখন কোল ছেড়ে দুলাভাইয়ের আঙুল ধরে হাঁটছে, দুটো দুই পাশে। তাদের তোতলা তোতলা কথা শুনতে তৌসিফের ভালোই লাগছে। মন চাইছে দুটোকে বুকে নিয়ে রাখতে। বাচ্চা দেখলেই তার এমন লাগে। তার নিজেরও এই বয়সী বাচ্চা থাকা দরকার ছিল। আদর যত্নে ফুলিয়ে রাখত তৌসিফ। বাইরের মানুষের সামনে রাগী বদমেজাজি মানুষটা যে আসলেই কতটা নরম, তা তার বাড়ির লোকজন ছাড়া কেউ জানবে না। পিহা সাইডে যাওয়াতে চৈত্র ডাক দিল। পিহু এদিকে আয়, হিমু ভাই দেখলে বকবে।
তৌসিফ ওই দিকেই এগিয়ে গেল। পুরুষদের বাড়ির পেছন দিকটা এটা মূলত। শেষ সীমানাও বলা যায়, কিন্তু বাউন্ডারি নেই। কাটা তার দিয়ে বেড়া দেয়া। বেড়ার পাশ ঘেঁষে অসংখ্য গাছ লাগানো, সবগুলোই হাবিজাবি গাছ। তৌসিফ একটু কৌতূহল গলায় জিজ্ঞেস করলো, এখানে এরকম করো কেন? দেয়াল টেনে দিলেই হয়। জ্যেষ্ঠ ভাবুক হলো, আনমনে বলল, একবার তো ইট আনা হলো, কিন্তু কাজ ধরলেই তারা চিল্লাপাল্লা শুরু করে। পৌষ আপা সেবার ওনার ছেলের মাথা ফাটিয়ে দিল। এরপর থেকে লেগেই থাকে ওরা। তাই হেমু ভাই তার দিয়ে বেড়া দিল, আর গাছগুলো পৌষ আপা লাগিয়েছে। তৌসিফ দেখল বিছুটি পাতা সহ কাঁটাযুক্ত গাছগুলো এখানে লাগিয়েছে। তৌফিক বুঝে নিল তার বউ একটা বিচ্ছু। ইনিমিনির হেলদুল দেখে চৈত্র বলল, কি রে, ঘুমাবি না? দুটোই মাথা নাড়ালো। তারা ঘুমাবে না। চৈত্র ওদের কাছে আসতে আসতে বলল, চল দিয়ে আসি ভেতরে। চোর দুটো জেগে আছে কেমন ফইট্টার মতো। ইনিমিনি তবুও যাবে না। তারা তৌসিফের হাত আঁকড়ে ধরল। দুটোকেই টেনে কোলে তুলল তৌসিফ। চৈত্রের দিকে তাকিয়ে বলল, চলো ভেতরে যাই। ওরা মাথা নাড়ল। ভেতরে ঢোকা মাত্রই খেয়াল করলো তৌসিফের কাঁধে মাথা গুজে দুই বোন ঘুমে কাঁদা। তৌসিফ পুলকিত হলো। তার ভালো কাজ করলো যেন। কোল ভরা বাচ্চা কাচ্চাই না মানায় থাকে। এই বয়সে এখন খুব করে দরকার বাচ্চার। মন ভরা বউ আর কোল ভরা বাচ্চা, সুখের একটা জীবন। আর কি চাই? পিহা ছোট চাচিকে ডেকে আনতেই তিনি অস্থির হলেন। নতুন জামাইয়ের কোলে মেয়ে দুটো ঘুমে কাঁদা। তৌসিফ হাসি মুখে প্রস্তাব দিল, কোন রুমে রাখবো আমাকে দেখিয়ে দিন, রেখে আসছি। চাচি বিব্রতী হলেন। পিহা রুম দেখালো। তৌসিফ পিহার সাথে যেতেই পেছনে থাকা মানুষগুলো যেন কথা ছাড়ল। ছোট চাচি তো বড় চাচিকে বলেই ফেললেন, দেখলেন আপা, বয়স বা অতীত দেখে মানুষ চেনা যায় না। পৌষির মুখ দেখেই আমি বুঝেছিলাম ও সুখে আছে। তৌসিফ খারাপ মানুষ না, লোকমুখে শোনা কথায় কান না দেয়াই উত্তম। বড় ভাই যা করেছিলেন ঠিকই ছিল। সোনার কপাল আমার পৌষের। বড় চাচির মুখটা হাসি হাসি। স্বামীর মুখে কথা বলেন না তিনি, তবুও পৌষের কথা তুলেছিলেন। কথা তার একটাই ছিল, পৌষটা ভালো থাকুক, সুখে থাকুক। আর কি চায়? তৌসিফ ইনিমিনিকে বিছানায় শুয়ে দিতেই তারা ওর হাত আঁকড়ে ধরল। তৌসিফ হাসল মিষ্টি মুখ হয়ে। পা থেকে স্লিপার খুলে বিছানায় উঠে বসল। মিনি হাত বাড়ালো, এর অর্থ কোলে তুলো আমাকে। ঘুম কাতুরি মিনিকে কোলে তুলে হেলান দিল তৌসিফ। পাশেই ওকে ঘেঁষে ইনি ঘুম। চৈত্র আর জ্যৈষ্ঠ উঠে বসল। পিহার দিকে আদেশ ছড়ল আবদারের স্বরে। পিহুসো না, চাচি বলল চা দিতে। পিহা উঠে দাঁড়ালো। বের হবে তখনই দেখলো হেমন্ত চায়ের ট্রে হাতে নিয়ে ঢুকছে। পিহা ভাবলো এখন সেও আড্ডা দিবে দুলাভাইয়ের সাথে, কিন্তু তার কপালে বুঝি আড্ডা হয়। হেমন্ত গমগমে স্বরে বলল, পিহুসো না, চাচি ডাকে, যা তো। নিচের ঠোঁটটা বের করে হাঁটা দিল পিহা। হেমন্ত সবার আগে তৌসিফের হাতে চা দিয়ে বলল, সম্পর্কে কিছুটা ভাই হলো, এখন কিন্তু একদম সম্বন্ধী লাগিয়ে। অবশ্যই। জ্যৈষ্ঠ আর চৈত্র বলল, দুলাভাই কাল পদ্মা যাবেন? সকালে ইলিশ ধরবো। তৌসিফ চায়ে চুমুক বসিয়ে বলল, আজ চলে যাচ্ছি, আবার আসবো, তখন যাব। তোমার বোনকেও নিয়ে যাব, ওর এসবে ইন্টারেস্ট অনেক। তিন ভাই মুখ চাচই করল। পৌষ কি আজ পিটালেও পৌষ নড়বে না। চালাক তৌসিফ তালুকদার কি তা জানে। ওদের মাঝেই পিহা উকি দিল। তার হাতে একটা ট্রে, একদমই হালকা কিছু নাস্তা তাতে। মা পাঠালো। ওদের সামনে দিতেই তৌসিফকে জিজ্ঞেস করলো, তোমার আপা কোথায়? পিহা বসে উত্তর করলো। ভাবির সাথে দুলাভাই ডাকবো? তৌসিফ একটু ভেবে বলল, খেয়েছে? পিহার জানা নেই আপা খেলো কিনা, তাই মাথা নেড়ে বলল। না মনে হয়। তৌসিফ নিজেই উঠে দেখতো। গত রাতের পর বউটা দুর্বল দুর্বল কিছুটা, না খেয়ে এখন আবার কোথায় জানি বসে আছে। বুকে মিনি থাকায় উঠে যেতে পারল না তৌসিফ। হেমন্ত অবশ্য দুইবার বলল মিনিকে তাকে দিতে, কিন্তু তৌসিফ দেয়নি। পিহার দিকে তাকিয়ে শুধু বলল, তোমার আপাকে খেতে বলে আসলে শালি সাহেবা? শালি সাহেবা ডাক্তার শোনা মাত্র লজ্জা পেল পিহা। উঠে যেতে যেতে বলল,
কেন নয় দুলাভাই? শ্রেয়ার সাথে সেই যে ফুসুর ফাসুর শুরু হলো, এখনো থামার নাম নেই। পিহা দরজা ঠেলে ঢুকলো, দেখলো শ্রেয়ার বিছানায় শুয়ে আছে পৌষ, পাশেই বসা শ্রেয়া। পিহা ঢুকেই বলল, আপা, দুলাভাই তোমাকে খেতে বলেছে। পৌষ কপাল কুঁচকে বলল, কোথায় উনি? নিচেই আছে, ইনি মিনি ঘুমালো, ওদের নিয়ে বসে আছে। আপা জানো, দুলাভাই কত ভালো। পিহার চোখে মুখে উপসে পড়া উচ্ছ্বাস। শ্রেয়া কৌতূহল গলায় বলল, কি কি করলো দুলাভাই যে এত ভালো হয়ে গেল? পিহা পা তুলে বসলো, হাতে থাকা কাটা পেয়ারা মাখা ওদের সামনে দিয়ে বলল, মিনিকে বুকে নিয়ে ঘুম পাড়ালো, কত সুন্দর সুন্দর কথা বলে। চৈত্র ভাই আর জ্যৈষ্ঠ ভাই বলেছে পদ্মার পাড়ে যাবে। দুলাভাই বলল আজ নাকি থাকবে না। ও আপা, থাকো না আজকে। পিহার চোখ মুখ উজ্জ্বল আশাদীপ্ত। পৌষ খিটখিট করে বলল, আগামী 1 সপ্তাহ আমি নড়ছি না। পিহা দৌড়ে বেরিয়ে গেল, খবরটা দুলাভাইকে দিতে হবে। শ্রেয়া হাসতে হাসতেই বলল, তুই এভাবে কতক্ষণ লুকিয়ে থাকবি? যতক্ষণ না ব্যাটা রাজি হয়। শ্রেয়া পেয়ারা মুখে দিল 1 পিস, বলল, ভাগ্য করে পেয়েছিস পৌষ, যত্ন করে রাখিস। আমার বুকের ভিতর রাখি তাকে ভাবে, একদম ভারী সিন্ধুকে তালা দিয়ে রাখি। সে আমার না পাওয়া সুখ, আকাশ স্পর্শী প্রেম। শ্রেয়া খেয়াল করলো পৌষের চোখ দুটো চিকচিক করছে। পৌষের হাত ধরে বলল, সুখী হ। শ্রেয়া একটু থেমে জিজ্ঞেস করলো, একটা কথা জিজ্ঞেস করি? এভাবে কেন বলো? বলো। ওই কাজের মেয়েটা, মানে যাকে নিয়ে এত বদনাম, তার আচরণ কেমন দেখলি? পৌষ ভাবুক হলো। সোহার আচরণ সে কোনো কালেই সুবিধার দেখেনি। শ্রেয়াই বলল, আমি তৌসিফ ভাইকে এখন সন্দেহ করতে পারি না পৌষ, কিন্তু বিনা কারণে এত বড় কুৎসার উঠল। ওনার সদ্বন সোহা ভাবি, এমন কিছু নেই, কিন্তু সোহা বা মিনু, ওদের প্রতি ওনার আচরণ ততটা বুঝি না আমি। যথেষ্ট নরম। তুই প্রশ্ন করিসনি? করেছি। উত্তর দেয়নি? দিয়েছি। একটু চুপ থেকে পৌষ বলল, উনি মেয়ে বাস পুরুষ না ভাবি, এটা আমি বলতেই পারি ভাবি। তবে ওই মেয়ে সোহা, ও সুবিধার না। শ্রেয়া কিছু একটা ভেবে বলল, এটাকে বিদায় করলেই হলো। বলেছি আমি। কথাটা মিনমিন করেই বলল পৌষ। দরজায় দাঁড়ানো তৌসিফ সবটা শুনল, মুখে তার বাঁকা হাসি। বউটা কাল বড়সড় একটা সারপ্রাইজ পেতে চলেছে। তৌসিফকে দেখেই শ্রেয়া বলে উঠল, আরে দুলাভাই, ভেতরে আসুন। তৌসিফ ঢুকেই বলল, পৌষরাত, রাতে কিন্তু চলে যাচ্ছি আমরা। পৌষ মুখ ঘুরালো। এর মানে জানা আছে তৌসিফের, চালাক পুরুষ সে, তাই বলল, আচ্ছা, একটু দরকার, তোমার রুমে এসো তো। বলে অপেক্ষা না করে চলে গেল তৌসিফ। পিছু পিছু পা ফেলে গেল পৌষ। রুমে ঢোকা মাত্রই দরজাটা আলগোছে বন্ধ করে দিল তৌসিফ। পৌষ ছটফট করে বলে উঠল, দরজা খুলুন, এই দরজা খুলুন মিয়া। যেই না দরজা খুলতে যাবে তখনই তৌসিফ ওর হাত টেনে ধরল। গম্ভীর কণ্ঠে বলল, লাফালাফি করছে কেন হানি? কথা শোনো। মানে কি? দরজা লাগালেন কেন? আহা, কি হলো? কিচ্ছু করবো না। হাজব, লজ্জা লাগে না আমার? কেমন দেখালো ওটা চাচার বাসায়? তাদের সামনে দরজা কেন লাগালেন আপনি? তৌসিফের মাথায় এতক্ষণ কথাটা ঢুকলো। বক্র হেসে 2 হাতে পৌষের গাল দুটো ধরল, অতি সন্তর্পণে ঠোঁটে চুমু দিল একটা। ব্যাস, ঠান্ডা পৌষ রাত। সুযোগটা লুফে নিল তৌসিফ। পৌষের মুখে লেপটে দিল প্রেমময় সুধা। বোধহারা হলো পৌষ, মুখ লুকালো তার পুরুষটার বুকে। 2 হাতে আগলে নিল তৌসিফ। প্রশ্ন করলো, আরেকবার হবে? উহুম। ওয়াই হানি? তৌসিফ হাসলো, ফিসফিস করে বলল, আমার লজ্জাপতি। মাথা মুন্ডু সবই আপাতত খারাপ হয়ে আছে পৌষের। রাগে দুঃখে কান্না পায় ওর, কিন্তু কাঁদে না। তৌসিফকে এত করে বলছে ও থাকবে আজ, কিন্তু এই মহালোক মানতে নারাজ। পৌষও আর মানতে নারাজ। কতক্ষণ তুলু তুলু করবে আর? মানুষের বিবেক থাকা উচিত। এতদিন পর বাবার বাড়ি এসেছে, থাকাটা মাস্ট, কিন্তু হাই কপাল। এই কপালে জুটেছে তালুকদার বাড়ির ছোট ছেলে। কপালটাকে মাঝে মধ্যে মন চায় সুপ্রসন্ন ভেবে নিজেই চুমু দিতে, আবার মাঝে মধ্যে মন চায় ঝামা দিয়ে ঘষে পরিষ্কার করতে।
কি এক কাণ্ড, শালার কপালটাই খারাপ। দেখে দুঃখে এক জামাই জুটেছে। তৌসিফ বউকে দেখছে অনেকক্ষণ যাবৎ। বউটা যেতে রাজি না, কিন্তু যেতে তো হবেই। কাল সোহার পাট চুকাবে তৌসিফ। সংসারে তার শান্তি চাই। বউ তার ভালো মন্দ বুঝে, ভালো একটা সুযোগ বুঝেই বাচ্চা কাচ্চা চাইবে তৌসিফ। যদি বউ রাজি হয় তাহলে তো সোনায় সোহাগা। আর যদি এখন পড়তে চায়, বাচ্চা কাচ্চা পরে চায়, তাহলে না হয় একটু ধৈর্য ধারণ করবে তৌসিফ। জীবনে সে কম তো ধৈর্য ধরলো না। বাবা হওয়ার স্বাদটা না হয় আর কিছু বছর পরেই পেল। ভাবনার জগৎ থেকে বের হলো তৌসিফ। দরদ মাখা কণ্ঠে বলল, এখন রুমে আছে যে, রাতে চলে যাবো হানি। ভাই বোনদের সময় দাও এখন। আমি যাব না। কাট এক বাক্য পৌষের। তৌসিফ খাটে হেলান দিয়ে বসা। ওভাবে থেকেই স্বাভাবিকভাবে বলল, ইটস ইম্পর্টেন্ট হানি, ট্রাই টু। না না না, আমি কিছুই বলবো না। যাব না মানে না। এই দফায় তৌসিফ উঠল। বউ তার এত জেদি হয়েছে। এসে ধরার আগেই স্যাঁত করে ওঠে পৌষ। তৌসিফকে ছুতেও দিল না। ব্যাপারটা একজন পুরুষের জন্য গায়ে লাগার মতো হলো। তার মধ্যে সামনের জন স্বয়ং তৌসিফ তালুকদার। দাঁত চেপে অপমানটুকু গিলে নিল তৌসিফ, যা সে বিয়ের প্রথম দিন থেকেই গিলছে। একটা টু শব্দ না করে গিলছে সে, শুধুমাত্র পৌষের জন্য। প্রথমে হয়তো ভালোবাসা ছিল না, কিন্তু এখন তো তৌসিফ জান হারায় এই পৌষের মাঝে। তার রাগ জেদ সবটা শিরোধার্য। তৌসিফ পৌষের হাতটা জোর করে ধরে নরম স্বরে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে হানি, আমরা আবার আসবো। বলছি না আমি, তো পাখি আমার না তুমি। ঝটাক মেরে হাত সরালো পৌষ। চোখ দুটো তুলে রাগে দৃষ্টি ফেলে তাকিয়ে বলল, আপনার বিবেকও বাঁধে না এমন আচরণ করতে? বিয়ের ঠিক কয় মাস পর আনলেন এখানে? আপনিই বলুন। আর সারপ্রাইজ নিশ্চয়ই কোনো নাইটি ধরিয়ে দিবেন আমার হাতে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কথাগুলো বলতে নিলেই সজোরে এক ধমক খেল পৌষ। আই চুপ। আচমকা তৌসিফের গলার সুর বদলালো। পৌষ বড় বড় চোখে তাকিয়ে তখনও। তৌসিফ পুনরায় ধমক দিল। চোখ নিচে নামো। ভয়ে মিহিয়ে গেল পৌষ। এই মানুষটার রাগ সে ভয় পায়, তাই যথেষ্ট সমীহ করে চলে। তৌসিফের তোপের মুখে বার কয়েক পড়েছিল পৌষ। ভয়ে তার বুকটা এখনো ধুকধুক করছে। মাথাটা নামিয়ে গুটিয়ে গেল একদম। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলো কান্না আটকাতে, কিন্তু সেই কপাল বুঝি আছে তার। চোখ দুটো বেইমানি করে বসলো। পানির ধারা গড়িয়ে পড়ল। তৌফিককে মন প্রাণ দিয়ে ভালোবাসেও তৌসিফ ছাড়া যে ওর গতি নেই তা খুব ভালো করেই জানা পৌষের। নিজেকে খুব সাবধানে তৌসিফের হাতে সঁপেছে পৌষ। তৌসিফ অবশ্য মান রাখে, যত্নে আগলে রাখে। পুরুষ মানুষ রাগ থাকাটাই স্বাভাবিক। এখানকার বেয়াদবির ফলে ধমকটাও প্রাপ্ত তার। পৌষ জানে এটা, কিন্তু ওই যে ভয়, তৌসিফের ভয় তার আজও কাটেনি। তৌসিফ তাকিয়ে পৌষের পানে। ওর থেকে বেশি না, 2-3 হাত দূরে বসা। চোখে মুখে ভয় তার, কিছুটা আতঙ্ক। তৌসিফ ধমকটা শুধু শুধু দেয়নি। তার বিশ্বাস সম্পর্কে সম্মান জিনিসটা দরকার, একটু বেশিই দরকার। পৌষকেও সম্মান করে তৌসিফ, স্বামী হিসেবে হোক বা বয়সের হিসেবে। তৌসিফ বড়, সেই সুবাদে এহেন উচ্চবাক্য বেয়াদব বই কিছুই না। মাঝে মধ্যে অবশ্য তৌসিফের নিজের উপরই রাগ হয়। বিয়ের পরপরই পৌষের সাথে একদিন জঘন্য এক কাজ করেছিল সে। সেই থেকে হয়তো মেয়েটা ভয় পায় বেশি। রাগ উঠলে তার মাথা ঠিক থাকে না। তবে হ্যাঁ, এতটুকু ভয় কিন্তু সম্পর্কের সৌন্দর্য। এতটুকু ভয় প্রতিটা দাম্পত্য জীবনে দরকার। এটা সম্পর্কের মাধুর্য ধরে রাখে, এটা ব্যালেন্স হয়। চাইলেই এখন বউকে বুঝিয়ে মানিয়ে নিতে সক্ষম তৌসিফ, তবে নিজের পায়ে কুড়াল মারার পাবলিক তৌসিফ না। গটগট পায়ে রুম ত্যাগ করলো। পৌষ নাক টানলো। মানুষটা কি বেশি রেগে গেল? পৌষ কি করবে? ওর যে মুখটা বেশিই চলে একটু। এত বছরের তৈরি করা মুখ চাইলেই কি কম চালানো যায়? সে তো জানে তার তোতা পাখি মন থেকে বলেনি, তবু রাগ কমলো না। নিজেকে অপরাধী ভাবলো পৌষ। মনটা বেজার হলো নিমিষেই। চোখের পানি মুছতে দেখলো পিহা ঢুকছে। হাসি মুখে আপাকে দেখেই বলল, বাইরে এসো আপা, নাস্তার জন্য ডাকে। তোর দুলাভাই কি চলে গেল? কই যাবে? দুলাভাই তো চৈত্র ভাইয়ের সাথে বসা।
আমরা সবাই আছি। মা পিঠা বানিয়েছে, আসো তুমি। পৌষের বুকটা একটু হলেও শান্ত হলো। ও তো ভাবলো রাগে বুঝি জামাই তার ফুরুত হয়ে গেল। সুন্দর মুখে এক জামাই, জ্বালা সব পৌষের। ভয় লাগে কখন না উড়ে যায়। হায়, সে যে কি জ্বালা তার নারী মন বই কেউ বুঝবে না। জামাই আগলে রাখাও এক তপস্যার বিষয়, যা রোজ করে বেড়াচ্ছে পৌষরাত হক তালুকদার। মাগরিবের আজান দিল মাত্র, চোখে মুখে পানি দিয়ে রুম ত্যাগ করলো পৌষ। চোখ দুটো ভালো করে মুছে নিল যাতে কেউ বুঝতে না পারে। সবসময় অল্পতে বাড়ি মাথায় তোলা পৌষ এখন কান্না লুকোতে জানে। কেউ বুঝলেই জিজ্ঞেস করবে চোখ খোলার কারণ, তখন পৌষ কিভাবে উত্তর দেবে? হাতে নিজের পার্সটা নিয়েই বের হলো। ড্রয়িং রুমে ডুমস আড্ডা চলছে, সবাই বেশ খোশ মেজাজে আছে। পৌষের বুকটা ফেটে কান্না পায়। সে থাকতে চায় কিছুদিন, কিন্তু তৌসিফ মানবে না। একে তো থাকা হবে না তার উপর আবার তৌসিফ উল্টো রেগে গেল। নাক টেনে উপস্থিত হলো পৌষ। জ্যৈষ্ঠ বোনকে দেখেই বলে উঠল, আপা এখানে বসো। দেখো, তোমার না ডিম পিঠা পছন্দ? পছন্দের ডিম পিঠাটাও আজ ওর খেতে মন টানল না। মনটা তার কাছে আজকাল থাকেই না। তৌসিফ তালুকদার চুরি করেছে সেটা। ব্যাটা পাক্কা চোর একটা। ইনিমিনি তৌসিফের পাশে বসা। তৌসিফ শীতপিঠায় হাঁসের মাংস দিয়ে শালি দুটোর মুখে দিল। মিনি আপাকে ডাকলো। আপা, আপা, আতো না। ইনিও তাল মিলিয়ে ডাকলো। তৌসিফের পাশে বসার সাহস পৌষের নেই। সবার সামনে যদি তার রাগ প্রকাশ করে বসে তখন। হেমন্ত হঠাৎ খেয়াল করলো পৌষের হাতে ব্যাগ, কপাল কুঁচকে তাকালো। জিজ্ঞেস করলো বোনকে, কোথাও বেরোচ্ছিস? মাথা নাড়ে পৌষ। হালকা শব্দে বলে, চলে যাচ্ছি হেমু ভাই। একসাথে অনেকগুলো চোখে তাকালো ওর পানে। তৌসিফও তাকালো। মুখে তার বক্র এক হাসির রেখা। ও জানতো এটাই হবে। পৌষকে এখান থেকে নেওয়া যতটা সহজ ঠিক ততটাই কঠিন। তখন যদি বউকে ভয় ভাঙাতে বুকে আগলে নিত, তাহলেই এক লাফে তৌসিফের মাথায় চড়ে বসতো সে। তাই তো তখন রাগ দেখিয়ে বেরিয়ে এলো। এখন বউ উল্টো নিজে রাজি। হেমন্ত কিছুটা ধমকের গলায় বলল, ফাইজলামি করিস? যা ঘরে ব্যাগ দেখায়। শোনা, তোর আপার ব্যাগ দেখায় তো। পিহা দৌড়ে এগিয়ে এলো। ব্যাগ নিয়ে টানাটানি করলেও পৌষ দিল না। পৌষ থমকানো গলায় বলল, আবার আসবো, আজ যাই, কাজ আছে একটু। শ্রেয়া তৌসিফের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো, অতঃপর জিজ্ঞেস করলো, তুই না বললি থাকবি? কাজ আছে ভাবি, না হয়ে থাকতাম। তৌসিফ পিঠা মুখে দিল। ইনিমিনি খাবে না আর। টেবিল ভর্তি হরেক রকমের পিঠা। বড় চাচা উঠে এলেন। পৌষের মাথায় হাত দিয়ে বললেন, কিছু নিয়ে রেগে আছিস আম্মু? থেকে যা না আজ। চোখ দুটো টলমল করে উঠল হঠাৎ। বড় চাচার অনুরোধ ভালো লাগলো না ওর। চাচার হাত ধরে পৌষ নরম স্বরে বলল, আবার আসবো তো। বেশি জরুরি? হুম। চৈত্র এসে আপার বাহু জড়িয়ে ধরল। জ্যৈষ্ঠ গোমড়া মুখে দাঁড়িয়ে রইল পাশে। পিহা নাক মুখ লাল করে ফেলল। ইনিমিনি বুঝলো কিছু হয়েছে। নেমে আপার কাছে এসেই হাঁটু জড়িয়ে ধরল দুটো। তোতলানো শব্দে বলল, আপা, আপা কি হয়েতে? চাচিরা তৌসিফের মাথায় হাত রাখতে সংকোচ করলেন। মুখেই বললেন, বাবা যদি আজ। তৌসিফ সাধু রইল বটে। বলল, পৌষটা থাকলে আমার সমস্যা নেই। পৌষের বুক ফেটে কান্না পেল। পৌষ থাকলে নাকি ব্যাটার সমস্যা নেই? কেন নেই? থাকতে হবে সমস্যা। 100 বার থাকতে হবে। বউ থাকতে তুই ব্যাটা কেন বউ ছাড়া থাকবি? হতাশ চাচিরা দ্রুত হাতে খাবার প্যাক করলো। তৌসিফ যা যা পিঠা পছন্দ করেছে সব দিল সাথে। ফোন আসাতে তৌসিফ বিদায় জানিয়ে বের হলো। ও বের হতেই পৌষ ছাড়াতে চাইলো ভাই বোনদের, কিন্তু হাই তা বুঝি হয়? কান্নার রোল পড়ে গেল মুহূর্তেই। পৌষ শক্ত হাতে সামলালো, কিন্তু সম্ভব হলো না। হঠাৎই তৌসিফ ফিরে এলো। পৌষ ভেবেছিল লোকটা ফিরবে না ভেতরে। তৌসিফ এসে ইনিমিনিকে কোলে তুলল। আল্লাহ মালুম সে কি বুঝলো। তারা থামলো। তৌসিফের 2 গালে দুটো চুমু দিয়ে আদরে লাগিয়ে বলল, দুলা ভাই, থাতো না প্লিজ।
গাড়ির এক কোণায় লেগে বসেছে পৌষ। শেষ বেলায় তাদের থাকাটা হলো না। ইনিমিনিকে কোনো এক জাদু বলে বুঝ দিয়েছে তৌসিফ। পৌষ তো মুখে তালা দেয়া সেই কখন থেকে, মনটাও তার ভার ভার। লোকটা রেগে আছে তার উপর, কথাবার্তাও ততটা বলছে না। শেষবার মনে হয় বুঝি সিট বেল্টটা লাগালো। এই তো। পৌষ তখনকার চোখ গরমই এখনো ভুলতে অক্ষম। ঢোক গিলে জানালা দিয়ে বাইরে উকি দিল। সারি সারি কাশফুল দেখা যাচ্ছে। অন্ধকারে অবশ্য ততটা দেখা গেল না। তৌসিফকে নিয়ে ঘুরতে মন চাইলেও পৌষ কথা বলল না। মূলত সাহসটাই হচ্ছে না। এক মনে ড্রাইভিং করছে তৌসিফ। তার নজর সড়কে, একটুও হেরফের হয়নি। মনোযোগ সম্পূর্ণ ড্রাইভিংয়ে হলেও তার ধ্যান আছে পৌষের উপর। চুপচাপ থাকার মেয়ে পৌষ না। তখনকার ধমকে এখনো থমকে আছে ও। তৌসিফ ভেবে নিল বাসায় গিয়েই মানিয়ে নেবে। সেটা মুশকিল কিছু না অবশ্য। গাড়িটা বাড়ির সামনে থামতেই তৌসিফ নামলো। দারোয়ান এসে আগে ভাগে পৌষের সাইডের ডোর খুলে দিতেই বেরিয়ে এলো পৌষ। সোজা হাঁটা দিল উপরে। তৌসিফ সেদিকে নজর দিয়ে ফোন বের করে কাউকে কল লাগালো। কথা বলতে বলতে হাঁটা দিল উপরে। রুমে এসে পোশাক বদলে বারান্দায় চলে এলো পৌষ। শরৎকাল চলমান। শারদীয় বাতাসে বুনো এক গন্ধ। বাড়িটার চারপাশে গাছগাছালিতে ভরপুর। কৃষ্ণচূড়া গাছটা নজর কাড়ার মতো বটে। রাতের আকাশ পানে তাকিয়ে পৌষ। মেঘগুলো ফুলা ফুলা। ঠান্ডা বাতাস বইছে হঠাৎই। বৃষ্টি বৃষ্টি একটা ভাবও বিরাজমান। তবে আদৌ বৃষ্টিপাত হবে কিনা বোঝা দেয়, ঠিক যেমন বোঝা দেয় তৌসিফ তালুকদারকে। এবছর কাশফুল দেখা হয়নি পৌষের। প্রতি বছরই এ সময় হেমন্ত সব ভাই বোনদের নিয়ে বিকেলে বেরিয়ে যায়। দুপুরের রোদ গড়িয়ে যখন বিকেল, তখন থেকে সন্ধ্যা অবধি ওর কাশবনে ঘোরে। পৌষের অবশ্য দিয়া বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, যা কোনোদিন পূরণ হয়নি। ইনিমিনি এত দূর যেতে পারবে না। ওদের নিয়ে সর্বোচ্চ সারিঘাট অবধি যায় হেমন্ত। সেখানেই সারা বিকেল ঘুরে ওরা। খাল জাতীয় জায়গাটাতে নৌকা ভাড়া করে চড়ে বেড়ায়। এবছর বুঝি ওই আনন্দটা মাটি চাপা যাবে। কথাগুলো ভেবেই ভেতর থেকে চাপা শ্বাস ছাড়ল পৌষ। সম্মুখে রাখা কেদারায় গা এলিয়ে বাইরে তাকিয়ে রইল। পুকুর ভরা কচুরিপানা ছিল, জাজ নেই। হয়তো তারা পরিষ্কার করালো। নৌকাটাও আজ একদম এই সাইডে কিনারায় বাঁধা। পৌষ ততটা ভাবল না। দেখা যাবে তৌসিফকে কিছু বললে দিবে আবার এক ধমক। এমনিতেই লোকটা রেগে আছে। যদিও পৌষ নিজের দোষ স্বীকার করে, তবুও অবুঝ মনটা বড়ই লোভী। সে আহ্লাদ পেলেই আহ্লাদী হয়ে ওঠে। এই যেমন তৌসিফের প্রেম সুধা পানের পর থেকে তার মনে গভীর লোভ জাগ্রত হয়েছে। নিজের দোষ জানা সত্ত্বেও অভিমান জমেছে মনের কোণে। এই অভিমান তালুকদার বাড়ির ছোট ছেলে ছাড়া অন্য কেউ ভাঙতে পারবে না। কিন্তু কথা হলো, সেই তৌসিফ তালুকদার কি আদৌ রাগ ভাঙাবে? সে তো নিজেই টম্বুস হয়ে আছে ফুলে। তৌসিফ রুমে ঢুকলো রাত 10টা নাগাদ। ক্ষুধা লেগেছে তার। কাল বাসায় গেস্ট আসবে, তার জন্যই মূলত দেরি হলো একটু। বউটা সেই কখন থেকে তার অপেক্ষায় আছে। নিশ্চিত নিজেও খায়নি। এতটুকু তো তৌসিফ চেনে তার বউকে। আজ আবার তার উপর অভিমানও করেছে নিশ্চিত। মুখ দেখেই বোঝা যায়। তৌসিফ অবশ্যই এ ব্যাপারে মাথা ঘামাবে না। বেয়াদবি করবা তো ধমক খাবা। মাঝে মধ্যে ধমক খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আর তৌসিফ খুব করে চায় তার বউ সুস্থ থাকুক। রুমে ঢুকবে ঠিক সেই সময় আবারও মুঠো ফোনটা বেজে উঠল। ওর পিয়ে ইমু কল দিয়েছে। রিসিভ করে কথা বলতে বলতে রুমে ঢুকে তৌসিফ। সারা রুম জুড়ে নীরবতা। তৌসিফ কানে ফোনটা ধরেই ডাকলো, হানি, আর ইউ দেয়ার? উত্তর এলো না। তৌসিফ লাইন অন করে এদিক ওদিক তাকিয়ে দেখলো বিছানা খালি, অসমও খালি। ইমুকে গম্ভীর কণ্ঠে তৌসিফ বলল, কাল সকাল সকাল পার্লার গার্ল বাসায় পাঠিয়ে দেবে। আর হ্যাঁ, তুমিও চলে এসো, কাজ আছে। আর এখন কল দিবে না। উত্তরের আশা না করেই খট করে কলটা কেটে দিল তৌসিফ। ফোনটা বিছানায় ছুঁড়ে পরনে থাকা শার্টের বোতাম খুলল দুটো। বারান্দায় যেতেই দেখা মিলল পৌষে। রেলিংয়ে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে সে। দীর্ঘশ্বাস ফেলে এদিকে এগিয়ে এলো তৌসিফ।
ঘুমন্ত ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে রইল ইয়ঙ্কাল। নিজের অজান্তেই হাত চলে গেল ওর মাথায়। পৌষের চুলে হাত বুলিয়ে দিতে দিতে ক্ষীণ শব্দ করে ডাকলো তৌসিফ। তোতো পাখি উঠবে না? ডাকটা শুনল না। শোনানোর জন্য অবশ্য পৌষকে ডাকেনি। নিজে ওর পাশে গায়ে এলিয়ে বসে আলতো হাতে বউকে টেনে নিল বুকে। অল্প ঘুমে থাকা পৌষ হয়তো কিছুটা সজাগ হলো। নাকে ঠেকল তীব্র পুরুষনালী গন্ধ। সেই বুকটার উপরের দিকে দুটো বোতাম খোলা। খোলা বুকে তখন লোম উকি দিচ্ছে, যা আশকারা দেয় পৌষকে। সে মুখটা ঠেকায় উন্মুক্ত স্থানে, বুকে মুখ গুজে চুপ করে নেয়। তৌফিক বউকে নিজের সাথে জড়িয়ে ধরল, কিছুটা শক্ত করে, কিছুটা নরম হাতে। মৃদু মৃদু বাতাস বয়ে চলছে তখন। নড়চড় নেই পৌষের। তৌসিফ অনুভব করলো বুকে থাকা নারীটিকে, যার চাওয়া পাওয়া অতিরিক্ত নগণ্য। ওর শীতে চুমু দিল তৌসিফ। ডাকলো, পৌষরাত হুম। উঠো, খাবে না? উহুম। ক্ষুধা লেগেছে হানি। পৌষ সরে যেতে চাইল, তবে তৌসিফ না ছাড়ায় পৌষ বলে উঠল, ছাড়ুন, আমি রুমে যাই, আপনি খেয়ে আসুন। আমি খেয়ে আসবো মানে? তুমি খাবে না? না, কারণ? ক্ষুধা নেই। মিথ্যা কাকে বলছো? সত্যি। চুপ। অতি ঠান্ডা ধমক। পৌষ সরে যেতে চাইল, তবে ছাড়া হলো না তাকে। একটানে নিজের উপর নিয়ে উঠে দাঁড়ালো তৌসিফ। রুমে নিয়ে ধপ করে ফেললো খাটে। নরম তুলতুলে গদিতে ব্যথার বটাও লাগলো না পৌষের। কিন্তু তৌসিফ যখন ওকে উপর চড়াও হলো, তখন একটু ব্যথা পেল বটে। তৌসিফকে নিজের উপর দেখে মুখ সরায় পৌষ। অনীহা তাও কিনা তৌসিফের প্রতি, সেটা আবার এক রাতে মানা যায়? তৌসিফ মানে না। ঘুরানো মুখটা হাত দিয়ে নিজের বরাবর করেও দৃষ্টি পৌষের চোখের দিকে। পৌষ বেশিক্ষণ তাকাতে পারল না। অল্প স্বরে বলল, উঠুন, ব্যথা পাচ্ছি আমি। ব্যথা পাচ্ছ? কই, কাল রাতে তো এর চাইতে বেশি ওজন সহ্য করেছ। লজ্জায় লাল রাঙা হাতে পারল না পৌষ। অতটা ফর্সা সে না। তৌসিফ ওর এক গালে হাত দিয়ে বলল ভেজা নরম স্বরে, তখনকার ধমকটা তোমার পাওয়ার ছিল পুশরাত। আশা করি এটা তুমিও জানো। আমি তোমার কত বড় তা তো জানো। শেষ সুবাদেও তোমার আমাকে চোখ তুলে উচ্চ বাক্য, তাও কিনা এমন ফালতু কথা বলার সাহস থাকা উচিত না। আর কি বলেছিলাম নাইটে? সিরিয়াসলি হানি, এতটা বছর নারী ছাড়া ছিলাম আমি, কখনো চরিত্র খারাপ করিনি। অথচ এক রাত তোমার কাছে আসাতে কি বললে তুমি? অনুমতি তো তুমি অনেক আগেই দিয়েছিলে। আমি সময় দিয়েছি, তাতেও তবুও তুমি এই কথা বললে আমাকে। স্বামী কিছু বলে কি বেয়াদবি না? আর বেয়াদবি করলে কি তোমাকে শাসন করার অধিকার আমার নেই? বাকি সব স্বামীদের মতো এখন তোমার কাছে নিচু হয়ে সরি বলতে পারছি না প্রসাদ। ক্লান্ত লাগছে, ঘুমাবো আমি। টলমলে চোখ দুটি দিয়ে তাকিয়ে রইল পৌষ। ওর দোষ তো ও জানে, তবুও মনটা বড্ড বেইমানি দেখালো আজ। তৌসিফ যে এতটা হার্ট হয়েছে তাও বুঝতে পারেনি। বুঝলে অন্তত নিজে অভিমান করে থাকতো না। তৌসিফ ওর ওপর থেকে সরে যেতে নিলেই পৌষ আটকালো। তৌসিফ অবশ্য ছাড়িয়ে নিল। বিছানা ছাড়তে নিলে আচমকা পেছন থেকে জড়িয়ে ধরে পৌষ। পিঠে চুমু দিয়ে ক্ষীণ স্বরে জানায়, সরি। তৌসিফ উত্তর দেয় না, অথচ ওর ঠোঁটে চোরা হাসি। তৌসিফের উত্তর না পেয়ে হতাশ হলো পৌষ। লোকটা কি বেশি রেগেছে? পৌষ ওকে ছেড়ে সামনে এলো। শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল, ফ্রেশ হবেন না? তৌসিফ নিরুত্তাপ। ওর উদাসীনতা আঘাত করে পৌষকে। ওর জামাই যে একটা ধরিবাজ, তা ধরতে পারে না পৌষ। তাই তো জামাইয়ের মন মানাতে এত কাজ করছে। শার্ট খুলে দিতেই হাঁটু গেড়ে বসে পৌষ। তৌসিফের শু আর মোজা খুলে রেখে আসে। তৌসিফ ততক্ষণে ওয়াশরুমে। টাওয়াল হাতে দাঁড়িয়ে থাকে পৌষ। কপাল একটা, জামাই কি মান ভাঙাবে, উল্টো জামাইয়ের মান ভাঙাতে তৎপর পৌষ। তৌসিফ বের হতেই টাওয়াল এগিয়ে দিল পৌষ। নিজের চুলগুলো খোপা করে বলল, চলুন, খাবেন। তৌসিফ ভাবশালীন ভাবে তাকিয়ে গা ঝাড়া ভাবে বলল, তুমি যাও। পৌষ হতাশ হলো। এ কেমন মেয়েদের মতো জেদ! তেল না দিয়ে পৌষ বেরিয়ে গেল। তৌসিফ হতবাক হলো।
বউ কি তাকে পাত্তা দিল না? এটা কিছু হলো? পাত্তা পেতে তখন মরিয়া তৌসিফ তালুকদার, ঠিক তখনই তার ছটফট করা হৃদয় শান্ত হলো। খাবার হাতে পৌষ এসেছে। টেবিলে বসে তৌসিফের হাত ধরে বসালো, মেখে মুখে তুলে দিল, তা গিলল তৌসিফ। পৌষ হতাশ, খুবই হতাশ। জামাই পেয়েছে একখানা, পুরাই চমলক্য। খাওয়া শেষ হতেই নিজে খেয়ে রুমে গেল পৌষ। তৌসিফ আধশোয়া হয়ে বসা বিছানায়। পৌষ চুপচাপে গিয়ে তার পাশে বসলো। লাইট অফ করে তৌসিফের পাশে শুতেই হঠাৎ টের পেল ওর পা দুটো কারো শক্ত পা দ্বারা বদ্ধ। মৃদু শ্বাস ফেলল পৌষ। তৌসিফ গম্ভীর কণ্ঠে আদেশ করল, বুকে এসো। পৌষ মাথাটা বুকে রাখতেই তৌসিফ আচমকা বোম ফাটালো। কাল সোহার বিয়ে, মেহেদির সাথে। পারিবারিকভাবে আপাতত বিয়ে সেরে তুলে দেব কাল। বাকরুদ্ধ, হতভম্ব, বিস্মিত পৌষ। আচমকা খুশি সে এতটাই হলো যে কথা বলার ভাষা পেল না। রাতে বিরাতে এহেন খবর দিয়ে পৌষকে আক্কার মা চক্কা বানিয়ে দিল তৌসিফ। খবর দিল সে অদ্ভুতভাবে। শিরোনাম বলে এখন বিস্তারিত বলছে না, আর নাই জিজ্ঞেস করার সুযোগ পেল পৌষ নিজে। অত বড়সড় খবর দেওয়া মাত্রই পৌষ যখন ঝটকা খেল, তখনই তৌসিফ ওকে আটকে নিল নিজের সাথে। গালে আঙুল ছুঁয়ে দিয়ে নরম স্বরে আবদার জুড়ে দিল, তোমার আর্যে কাল গ্রহণ হচ্ছে আনি, এবার আমার আর্যে শোনে। এ যেন কোনো মহা আহ্বান নিয়ে এলো তৌসিফ। পৌষ মুহূর্তে বোকা বনে গেল। চঞ্চলা মনটা যখনই একের পর এক প্রশ্ন করতে চাইল, তখনই বাধা পড়ল তৌসিফের বাহুর ভাঁজে। চঞ্চল মনা কন্যার মন প্রাণ দেহ জুড়ে তখন বয়ে গেল শুধু প্রেম আর প্রেম। পৌষ সাড়া দিল গভীরভাবে। সারাদিন ফটর ফটর করা পৌষ স্বামীর আদর পেলেই নেতিয়ে যায়, ঠিক যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা লজ্জাবতী গাছটা, যাকে আলতো হাতে ছুঁয়ে দিতেই সে ডুবে যায়। তৌসিফ এই বিষয়টা খুব উপভোগ করে অবশ্য। বউটা তার এমন মুহূর্তে তাকে সাপোর্ট করে পারে না, যদিও সে কচু, তবুও যে সাড়া দেয় তাতেই বা কম কি। তৌসিফ কৃতজ্ঞ স্বামী। সে জানে তার বউয়ের মন কখন কি চায়। বাইরে আজ চাঁদ দেখা যাচ্ছে, তবে আবছা মেঘের ভাঁজে তারা আড়াল হয়েছে আজ। শরৎকালটাও এবার খুবই ব্যতিক্রম। এই শরীর ঝলসানো গরম, আবার এই বৃষ্টি। বিকেল হতেই মন মাতানো বাতাস, রাত হতেই আবার তারা আদল বদলায়। চাঁদটা বেহায়ার ন্যায় হাঁ করে তাকিয়ে থাকে। আবহাওয়ার উষ্ণতায় যখন হাজারো প্রেমিক স্বামী তার প্রিয়তমার প্রেম সুধা পানে ব্যস্ত, তখনই চাঁদটা উকি দেয়। তার নজর থেকে আড়াল হতেই বদ্ধ ঘরে প্রেম বিনিময় ঘটে। বলা তো যায় না, ঝলসানো সেই রুটির মতো দেখতে ভরাট চাঁদটার যদি নজর লেগে যায়। ফিসফিস করে কানে শব্দ এলো পৌষের। চোখ দুটো লেগে আসতে চাইলো বারবার, কিন্তু ঘুমানো গেল না। তৌসিফ দিল না অবশ্য। পৌষ মুচড়ে সরতে চাইলেও লাভ হলো না। শক্ত বুকটার মাঝে সে খুব জটিলভাবে আটকে আছে। তৌসিফ আচমকায় ওর কপালে চুমু দিল। ছোট্ট একটা শ্বাস ফেলল পৌষ। তৌসিফ আদুরে ভাবে জড়িয়ে ধরল ঠান্ডা উষ্ণ দেহটা। গভীরভাবে আলিঙ্গন করে আদর মিশ্রিত স্বরে জানতে চাইল, খারাপ লাগছে? হুম। ঘুমিও না হানি। আচ্ছা। বলেই বুকের মাঝে ঘুমাতে চাইল। তৌসিফ চেয়ে রইল ওর পানে। এতটা ভালো ওর কপাল, তা যেন বিশ্বাস হতে চায় না। ভাগ্য বড্ড সহায় হয়েছে ওর ওপর। প্রথমবার জীবনে ধোঁকা খেয়ে তৌসিফ কিন্তু মোটেই ভেঙে পড়েনি। পুরুষ মানুষ সে, শক্তভাবে গড়ন তার। সামান্য নারী ধোঁকা তাকে ভাঙতে সক্ষম নয়। অথচ কপাল গুণে এই পৌষ পেয়ে গেল। ছলনা, কপটতা বা কলুষিত মন কোনোটাই তার নেই। সে প্রেম বোঝে, শুধু একাকিত্ব বোঝে। সব সময় তোতা পাখির মতো কথা বলা পৌষ কথায় চুপ থাকতে হবে তাও বোঝে। পিয়াসী থেকে একদম ভিন্ন তার বুকে থাকা তোতা পাখিটা। এমন না তৌসিফ তুলনা করে, আসলে তুলনা করা সম্ভব না। তবে ওই যে মস্তিষ্ক, এটা বারংবার তৌসিফকে জানায় সে কতটা অন্ধকারে ছিল। টাকা পয়সা সুখ কি না দিল, তবে ছলনাময়ী রইল না। মূলত তার সুখ সয়নি। তৌসিফ তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, কুকুরের পেটে ঘি সয় না।
আধ ঘুমে থাকা পৌষের কানে ঢুকলো না। ঘুমটা যেন ফুস করে উড়ে গেল। টেনে কোনো মতে চোখটা খুলে বলল, আমি ঘুমাইনি, জেগে আছি। কি করব? আচমকা কথায় তৌসিফ ভুরু কুঁচকায়, মস্তিষ্ক ধরতে পারে না হঠাৎ কি হলো। যখনই বুঝলো পৌষের কথা, তড়িঘড়ি করে ওর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, তোমাকে বলিনি আমি হানি, আই জাস্ট রিকল সামথিং, নাথিং রিলেটেড টু ইউ। ও, ছোট্ট একটা উত্তর দিল পৌষ, যা সন্তুষ্ট করতে পারলো না তৌসিফকে। ভেতরে আচমকায় খারাপ চিন্তা এলো। ভুল বুঝলো কি ওর পৌষ ওকে? পৌষ উঠতে চাইলেই তৌসিফ পেছন থেকে ধরে। পৌষ আস্তে করে বলল, পানি খাবো। আমি দিচ্ছি। পাশ থেকে এক গ্লাস পানি ঢেলে দিতেই তৌসিফ জিজ্ঞেস করলো, ক্ষুধা লেগেছে? পৌষ উত্তর দেওয়ার আগেই তৌসিফ লাইট জ্বালালো। অমনি হলদেটে আলোয় জ্বলজ্বল করে উঠল চারপাশ। চারপাশের সাদা এবং সোনালী রঙের দেয়ালটায় আভিজাত্য ফুটে উঠল। পৌষ এক পলক তাকিয়ে বলল, উঠবো। তৌসিফ সময় গড়াতে দিল না, ঝট করে বউটাকে কোলে তুলে নিল। কপালের মাঝখানে গভীর মিষ্টি একটা চুমু দিয়ে বলল, একটা খারাপ মানুষের কথা মনে পড়েছিল, তাই কথাটা মুখ দিয়ে বের হলো। এখন বলো, তোর মনটা খারাপ দেখাচ্ছে কেন? আদর কম পড়লো নাকি? পৌষ মুখটা প্যাঁচার মতো করলো। তৌসিফ গলাটা জড়িয়ে ধরল আচমকা। তৌসিফ বউকে শক্ত করে ধরে আসে। আচমকায় তীব্র ব্যথায় কুকড়ে উঠল। পৌষ গলা থেকে মুখটা সরিয়ে নিয়ে পুনরায় চুমু দিল জখম করা স্থানে। এক পাটি দাঁত বের করে হেসে আদর মিশিয়ে জিজ্ঞেস করলো, খারাপ লাগছে জামাই? চালাক তৌসিফ মুহূর্তে ধরে ফেলল কাহিনী। পৌষের গলায় নজর দিতে দেখল লাল লাল ছোপ ছোপ দাগ। বউটাকে আদর সে মন প্রাণ খুলেই করে, তাই বলে বউটা কি সুন্দর প্রতিশোধ নিল। তৌসিফ বিনিময়ে পৌষকে বুকে চেপে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, না তো, খারাপ লাগছে না। তাহলে আরেকটা দিই? অসহায় চোখে তাকিয়ে বলল পৌষ। তৌসিফ ওর নাকটায় একটা চুমু দিয়ে বলল, একটা কেন, 100টা দাও, আমি তো পুরোটাই তোমার, একদম আপ টু টো। পৌষ লজ্জা পেল বটে, বেহায়া লোক, লজ্জা দিল পৌষকে। পৌষ ওর গালাটা জড়িয়ে ধরল। পানির শব্দ শোনা গেল। বাইরে গেলে তার সাথে শোনা যাচ্ছে তৌসিফের পুরুষ শব্দে করা গুনগুন, যা ইহকালের একমাত্র শ্রোতা পৌষরাত হক তালুকদার। দুটো হাঁচি দিয়ে থামল পৌষ। রাত এখন প্রায় 12টার উপর। চুলের তোয়াল্লাটা খুলে মাথা মুছে নিল পৌষ। তৌসিফ এখনো আসছে দেখে পৌষই বাইরে গেল। কিচেনে শুধুমাত্র একটা ট্রাউজার পরা তৌসিফ। নাভির নিচে থাকা ট্রাউজারটার দড়ি দুটো ঝুলে আছে। পেছন থেকে বড়ই সুন্দর দেখালো তাকে। হাতের মাসেলগুলো ফুলে ফেপে উঠেছে। চওড়া কাঁধের সুন্দর পুরুষ। পৌষের মনটা আন্দোলিত হলো। বলে কয়ে একখানা জামাই তার। মনটা মাঝে মধ্যে চায় বয়সে বড় এই জামাইটার কাঁধে ঝুলে থাকতে। এতে মানুষ থেকে বান্দর বললেও সমস্যা নেই। আবার মাঝে মধ্যে মনটা চায় তৌসিফকেই নিজের কোলে বসিয়ে রাখতে আর বলতে, আপনি সারাদিন এভাবেই থাকুন, আমি দেখব আপনাকে মন ভরে। পুরুষের প্রেম ভয়ঙ্কর, তবে নারীর প্রেম ভুবন ভুলানো। এই যে মনের গহীনে এত এত প্রেম, কিন্তু পৌষ তা প্রকাশ করতে অপারগ। বড়ই আফসোসের বিষয় এটা। এক পা দুই পা করে এগিয়ে গেল পৌষ। পেছন থেকে গালটা রাখলো তৌসিফের উন্মুক্ত পিঠে। তৌসিফের চলন্ত হাতটা তখন থেমে। বুয়া আজ পৌষের জন্য রান্না করেনি। মূলত রান্নার ওই বুয়া আজ আসেনি, তার স্বামী অসুস্থ, 2 দিনের ছুটি চেয়েছে, কাল হয়তো চলে আসবে, তাই রান্নাটা এখন তৌসিফই করছে। নুডলসে মশলা দিয়ে তৌসিফ অনুভব করলো পিঠের গালটাতে। পৌষ আস্তে ধীরে রয়ে শয়ে নিজের শরীরের ভরটাও তৌসিফের উপর দিয়ে দিল। তৌসিফ চুলার গ্যাসটা একদম কমিয়ে দিল। পেছন দিকে হাত দিয়ে ধরল পৌষকে, অতঃপর নিজের কাছে এনে বুকে টেনে নিল। ভেজা চুলে হাত গলিয়ে দিল অতি যত্নে। ডাকলো নরম স্বরে, পৌষরাত, হুম। বেশি খারাপ লাগছে? হুম। দুর্বল দেখাচ্ছে হানি। মাথাটা গোল গোল ঘুরছে। উঠে দাঁড়াতে সব ঘোলা লাগলো। তপ্ত শ্বাস ফেলে তৌসিফ। আজ দুপুরে মেডিসিনটা মিস গেল। তৌসিফের একদমই খেয়াল ছিল না, আর পৌষ নিজে কোনোদিন সেধে নিজের খেয়াল রাখবে না। পৌষ 2 হাতে জড়িয়ে রাখলো তৌসিফকে। পুরোটা তৌসিফ ওর ছোট বাহুতে আটে না, তাই যতটুকু পারলো হাত মেলে দিল।
তৌসিফ একটা বড় প্লেটে নুডলস সার্ভ করলো, অতঃপর জিজ্ঞেস করলো, হাঁটতে পারবে? কোলে তুলি? পারবো তো। তৌসিফ মানল না অবশ্য। পৌষকে পাজা কোলে তুলে নিয়ে বলল, প্লেট হাতে নাও। হাত বাড়িয়ে নিল পৌষ। তৌসিফ হাঁটা দিল রুমে। পৌষকে খাটে বসিয়ে নিজেও পাশে বসলো। চামচে নুডলস পেঁচিয়ে মুখে দিল পৌষ। ঝাল ওর পছন্দের, লোকটা জানে সেটা, তাই তো ঝাল দিয়ে বানিয়েছে। তৌসিফের রান্নার হাত ভালো। পরবর্তী চামচটা তৌসিফের সামনে দিতেই তৌসিফ মুখ খুলে খেয়ে নিল। খেতে খেতে বলল, তোমার সাথে থাকতে থাকতে অভ্যাস আমারও না হয়ে যায় হানি। হলে হবে। আমার বডি নষ্ট হয়ে যাবে তো। হোক, তাতে কি? কাকে শো অফ করবেন আপনি? হ্যাঁ, কাকে দেখাবেন এই পেটানো শরীরটা? কি কথা বলুন, বললেন না কেন? নিশ্চয়ই আপনার মধ্যে সমস্যা আছে, না হলে মেয়ে মানুষ আপনাকে দেখলেই কেন ইটিস পিটিস করতে চাইবে? তৌসিফ অবাক হলো। ও কি বলল আর পৌষ কি বুঝলো? এর আগে গপাগপ গিলছে নুডলস। তৌসিফ ভাবলো ওকে আর দিবে না, কিন্তু না, বউ এর তার মন বড়, তাই তো রাগ করেও তার মুখের সামনে দিল। তৌসিফ খেতে খেতে বলল, বডিটা তো তোমার জন্যই ঠিক রাখি। চকিত দৃষ্টি ফেলে তাকালো পৌষ। সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, মানে? বলেই শুরুত করে নুডলস টেনে নিল। ইস, তৌসিফ এহেন শব্দ করতেই পৌষ না বুঝে জিজ্ঞেস করলো, কি হলো? নুডলসটা খেয়ে নিলে? তো আমি নিতাম। ছোট ছোট চোখে তাকিয়ে পৌষ। তৌসিফ চামচে নুডলস তুলে পৌষের মুখে দিল, অতঃপর ওখান থেকে নিজে একটা নিল। পৌষ এই কাহিনী সিনেমায় দেখেছে, বাস্তব অভিজ্ঞতা যে এতটা সুন্দর হবে তা ওর জানার বাইরে। টুপ করে ওর ঠোঁটে চুমু দিয়ে তৌসিফ বলল, মেডিসিন খাবে কাল দুপুরে। আমি ব্যস্ত থাকলেও খেয়ে নিও। আর হ্যাঁ, তোমার ড্রেস কাল সকালে চলে আসবে। আপনি না বললেন বাসায় হবে? হবে তো। তাহলে আবার এসবের কি দরকার? 100 বার দরকার। আমার বউয়ের সবচেয়ে বেশি সুন্দর লাগবে, তার সৌন্দর্য আমি আজীবন দেখব, চোখ জুড়াবো। পৌষ হাসলো একটু, তবে মুখে নিজের ভালোবাসাটা প্রকাশ করলো না। সব গুছিয়ে বিছানায় এলো তৌসিফ। পৌষকে বুকে নিতে একবার ভাবলো বাচ্চার কথা তুলবে, কিন্তু পরক্ষণে ভাবলো এভাবে শুকনো মুখে বাবু চাইলে কেমন দেখায়। এত বড় একটা উপহার তো এমনি এমনি চাওয়া যায় না। তৌসিফ একটু বন্দোবস্ত করেই চাইবে। পৌষ ওর বুকে আঁকিবুকি করছে আঙুল দিয়ে। পৌষের তাড়নায় তৌসিফ বলে উঠল, উস্কানি বলে ছোঁয়া দিচ্ছ কিন্তু হানি, পরে আমার দোষ দিও না কিন্তু। খারাপ লোক। আমি কি করলাম? পৌষ মুখ ঝামটা মেরে সরতে চাইল। বলতে লাগলো, একটু আগে কি করলেন? হ্যাঁ, এখন আবার বলছেন সরুন। ছাড়ুন আমাকে। আহ, ছাড়ুন বলছি, ধরবেন না। আরে আরে, কোথায় যাচ্ছ তোতা পাখি? এই দেখো, আমি ভদ্রলোক হয়ে যাচ্ছি। আহা বসরাত, আচ্ছা বাবা, আর জ্বালাবো না। কিসের কি? পৌষ থাকবে না, এদিকে তৌসিফও ছাড়বে না। শেষমেশ ওর বুকের মাঝেই আটকা পড়লো তোতা পাখিটা। তৌসিফ সযত্নে তাকে বক্ষ পিঞ্জরের মাঝে আটকে নিল। সকাল থেকে বিয়ের তোড়জোড় চলছে, সোহা রুম থেকে বের হয়নি এখনো। সেদিকে অবশ্য তৌসিফ মাথা মারছে না, সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছে শুধু। তাওহিদ বা তৌফিক আদৌ আসবে কি না আসবে তা তাদের ব্যাপার। তৌসিফ বলার দরকার বলেছে। মিনুকে ডাক দিতেই ও এগিয়ে এলো। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, সোহাকে বলো ওর জন্য শাড়ি পাঠিয়েছে মেহেদি, তাই কাল যে লেহেঙ্গা এনেছে ওটা আজ না পড়তে। মিনু মাথা নেড়ে চলে গেল বলতে। রুমে বসে অবশ্য সোহা শুনেছে। বিতৃষ্ণা নিয়ে তাকিয়ে রইল ও শাড়িটার দিকে। লাল রঙের একটা জামদানি শাড়ি, কতই বা মূল্য হবে এটা? 5 অথবা 10,000। অথচ সোহা বাসাতে এর চেয়ে দামি পোশাক পরেছে। তার শাড়িগুলো ব্র্যান্ডের, কিন্তু এই শাড়ি দেখেই বোঝা যাচ্ছে নিউ মার্কেট থেকে আনা। কোথায় বিয়ে দিচ্ছে তৌসিফ তাকে? কে সে যার বিয়ের জন্য বউকে এত কম দামি শাড়ি দেয়? সোহা গায়ে তুলবে তো দূর, ছুঁয়েও দেখবে না। রাগে ফুঁসতে থাকা সোহা জানলেও না কারো সারাদিনের খাটনির টাকা দিয়ে কেনা এই শাড়ি। হুট করে বিয়েতে এর থেকে দামি কিছু কেনার সামর্থ্য তার নেই। তার খুব শখের কিছু বিক্রি করে শাড়িটা সে কিনেছে। না হয় মাসের শেষ দিকে একজন চাকরিজীবী কোথায় পাবে টাকা? গটগট পা ফেলে সোহার রুমে সোজা ঢুকলো তৌসিফ। এখনো রেডি হওয়ার সময় সে পায়নি। সোহার পরনে নিজের কিনে আনা দামি লেহেঙ্গা,
তৌসিফ শুরুতেই ধমকে উঠল। বলেছিলাম না শাড়ি পরতে? মিনু বলেছে না মেহেদিরা চলে আসবে যে কোনো সময়। 10 মিনিট দিলাম, শাড়ি পরো, যেটা মেহেদি পাঠিয়েছে। তৌসিফের ধমকগুলো যেন গায়ে কাঁটার বর্ম ফুটালো। সোহার বুকটা কেঁপে উঠল মুহূর্তের মাঝে।